প্রচুর দায়িত্ব নিয়েছি, তাই সব দায়িত্ব আজ মায়ের চরণে সমর্পণ করলাম। মা, আমার দায়িত্বগুলো রক্ষা করার ভার আজ তোমাকেই দিলাম। আজ থেকে এ দায়িত্ব তোমার। হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। আমি যখনই কোনো কিছু করি তার আগে মাকে জানিয়ে আসি। মাকে বলি, যা করতে যাচ্ছি তোমার জন্যই যাচ্ছি, যা করার দায়িত্ব নিয়েছি তোমার জন্যই নিয়েছি, তাই এর সামলানোর দায়িত্ব তোমার। মাঝে প্রায় ৩-৪ বছরের বিরতি। এর আগে ছোটবেলায় প্রতি বছরই নভেম্বর মাসে একবার করে মায়ের কাছে যাওয়া হতো, আমার বাড়িতে মায়ের বাৎসরিক পুজোর আগে। এবার একটু বেশিই দেরি করে ফেললাম। বছর তিনেক আগেও তারাপীঠের যে রূপ ছিল আজ কিন্তু একেবারে পরিবর্তিত। অনেক কিছু নতুন নতুন হয়েছে, খুব সেজে উঠেছে রামপুরহাট থেকে তারাপীঠ। চলছুরি তোর বিয়ে, ঠিক এমনভাবেই ধরে ফেললাম কলকাতা স্টেশন থেকে দুপুরবেলা 1টার সময় ট্রেন। তারপর চলে আসলাম রামপুরহাট। রামপুরহাট স্টেশনে নেমে আমি তো অবাক, কি অসাধারণভাবে সেজে উঠেছে রামপুরহাট স্টেশন, ভাবতেই পারিনি। যখন প্রথম প্রথম তারাপীঠ আসতাম বাবা মায়ের সঙ্গে, সমস্ত স্টেশনটা অন্ধকার থাকতো। বাইরে অটো পাওয়া খুবই মুশকিল হতো, তখন চলতো ট্রেকার। আমার মনে হয় তোমরা সবাই ট্রেকার সম্পর্কে জানো। সেই ট্রেকারগুলোই পাওয়া যেত। সেই ট্রেকার তারাপীঠ মন্দিরের সামনে নামিয়ে দিত, এবং সেই মন্দিরের আশেপাশে তখন এত বড় বড় হোটেল তৈরি হয়নি, ছোট ছোট হোটেল ছিল। আর কোথাও কোথাও ছিল নিজেরা জিনিসপত্র কিনে রান্না করার ব্যবস্থা। স্টেশন থেকে আমিও ধরে নিলাম একটা অটো। অটো নিল, রিজার্ভ করেছি বলে 200 টাকা। অটো সোজা চলে আসলো হোটেলে। ট্রেনে আসতে আসতে মোটামুটি চক আউট করে রেখেছিলাম কোন হোটেলে গিয়ে উঠব। হোটেল নিল 1200 টাকা। হোটেলে বেশিক্ষণ সময় নষ্ট না করে ফ্রেশ হয়ে তৈরি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। পুজো দিতে দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি হোটেলে এসে সুন্দর করে শাড়ি টাড়ি পরে নিয়েছি। এবার পুজো দিয়ে আমি এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ মন্দিরের ভেতরে আমি মোবাইল নিয়ে যাইনি, তাই মন্দিরের কোনো ছবি বা ভিডিও আমি এই শুরুতেই দেখাতে পারছি না। কালকে সকালবেলা আবার আমি মন্দিরে যাব, তখন আমি ভিডিও শেয়ার করব সবার সাথে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট। তবে পুজোর কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এত সুন্দর মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো আমি কিন্তু কখনো ভাবিনি। যেহেতু শ্রাবণ মাস চলছে, ন্যাচারালি প্রচণ্ড ভিড় হবে, সেটা আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম। কালকে শনিবার, আগামীকাল শনিবার, তো ন্যাচারালি শনিবারেরও একটা ভিড় থাকে। তো আমরা যার কাছে রেগুলারলি পুজো দিতে আসি তাকে ফোন করে বলা ছিল, এবং আমি এসে সঙ্গে সঙ্গে তার সাথে যোগাযোগ করি, এবং যোগাযোগ করে পুজো দিতে চলে গেলাম। এবং খুব তাড়াতাড়ি, আমি 7:30টার সময় গেছি, এখন অলমোস্ট বলছি কটা বাজে, এখন 8:30 বাজে। আমার 1 ঘন্টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে, এবং খুব সুন্দর করে মাকে দর্শন করে, মাকে ছুঁয়ে, মায়ের মালা দিয়ে, শাড়ি দিয়ে খুব সুন্দর করে পুজো দিলাম। মায়ের কাছে তো অনেক কিছু চাইলাম, আমি তোমাদের কাছেও চাইবো তোমরাও আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। দেখা হচ্ছে কালকে সকালে। সকালবেলা স্নান করে সুন্দর করে সেজে আবারও বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের দিকে। কত ভিড়, কত মানুষজন দেখো। একটুখানি এগিয়ে গেলেই ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, যেই রাস্তাটা সোজা শ্মশানে গিয়ে উঠছে। তারাপীঠে এসে আগেও দেখেছি সারিবদ্ধভাবে রাস্তার দুধারে রয়েছে প্রচুর ফুলের দোকান, গিফটের আইটেম, খাবারের দোকান, রুদ্রাক্ষর জিনিস, বাড়িতে মন্দিরে রাখার বিভিন্ন রকমের ধূপদানি থেকে শুরু করে থালা, গ্লাস, প্রচুর জিনিস, প্রচুর ঠাকুরের জিনিস পাওয়া যায়। কিন্তু সবথেকে বেশি যেটা আমার মন কাড়ে সেটা হচ্ছে এই ফুলের দোকানের সাজানো ডালিগুলো আর মালাগুলো। এক একটা এক এক ধরনের ফুল। আমার এখনও মনে পড়ে মায়ের সাথে যখন আসতাম, যে দোকান থেকে আমরা ডালা নিতাম, সেই দোকানের সবচেয়ে বড় জবার মালা দিয়ে মায়ের পুজো দেবে। এই হলো মন্দিরের প্রাঙ্গণ।
এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই মায়ের মন্দির। যারা ডালা নেবেন তারা যে দোকান থেকে ডালা নিচ্ছেন সেখানেও জুতো রাখতে পারেন, অথবা এই মন্দিরের বাইরেই কিন্তু জুতো রাখার জায়গা আছে, সেখানে রেখেও মন্দিরে প্রবেশ করতে পারেন। মন্দিরের মধ্যে এত ব্যারিকেড, এত লাইনের ব্যবস্থা আগে ছিল না। এখন মন্দিরটা পুরোটাই ব্যারিকেড করে দিয়েছে। দূর থেকেও আমরা ভালোভাবে মাকে দেখতে পারবো না। মাকে যদি প্রপারলি দেখতে চাই তাহলে কিন্তু এই লাইন ক্রস করেই আমাদের যেতে হবে। সম্পূর্ণটা একটা খাঁচার মতো বানিয়ে দিয়েছে। এই লোহার খাঁচাগুলোর মধ্যে থেকে মানুষ লাইন দিয়ে এসে মায়ের দর্শন করেন। আরও একটা লাইন আছে, যারা বয়স্ক রয়েছেন বা যাদের হাতে সময় কম সেই লাইনেও কিন্তু তারা যেতে পারেন। তার জন্য এক্সট্রা টাকা তাদের পে করতে হয়। এই পরিবর্তিত তারাপীঠ দেখে আমার ভীষণ ভালোও লাগছে, আবার হয়তো সাদা মাটার যে ছোঁয়া ছিল তারাপীঠের মধ্যে সেটা খানিকটা হলেও মিস করছি। বণিক জয় দত্তের কথা আগেই বলেছি। তার মৃত পুত্রকে এইখানকার কুণ্ডুর জলে স্নান করানোর পর সে পুনরায় জীবিত হয়ে ওঠে। সেই অলৌকিক ঘটনার স্মৃতিতেই এর নাম হয়ে ওঠে জীবিত কুণ্ড। আজও ভক্তরা এই কুণ্ডের জলকে আশীর্বাদ স্বরূপ মনে করেন। এই পুকুরের চারপাশ বাঁধানো হয়েছে ঠিকই, কিন্তু এই পুকুর এখনও অবধি সংস্করণ করা হয়নি। যদিও এই পুকুরে নামার পথ এখন বন্ধ, সেই পথের গেটেই রয়েছে ধূপ দ্বীপ জ্বালানোর ব্যবস্থা, কারণ মন্দিরের প্রাঙ্গণের ভেতরে কোথাও ধূপ দ্বীপ জ্বালানো যাবে না। দেখুন, মায়ের নাট মন্দিরের চারিধারে এরকম খাঁচা হয়ে গেছে। আর এই যে জায়গাটা দেখছেন সেটা সেই পুকুরে যাওয়ার প্রবেশ পথ, যেখানে এখন ধূপ ধুনা জ্বালানো হয়। আগে এখানে বলি প্রথা ছিল, কিন্তু এখন খুব একটা দেখা যায় না। মানুষজন নিজের কার্যসিদ্ধির জন্য বা নিজের মনস্কামনা পূরণের জন্য এখানে যজ্ঞ করে থাকেন। এক সময়ে যেখানে দিনের বেলা মানুষ প্রবেশ করতে ভয় পেত, হাড় হিম করা পরিবেশ ছিল, গা ছমছম করত, আজকে সেই পরিবেশ একেবারে অন্যরকম হয়ে গেছে। একেবারে মেলা উৎসব চলছে। এ হলো তারাপীঠের সেই মহা শ্মশানে যাওয়ার রাস্তা, সাধক বামাখ্যাপার সাধনা স্থল। চতুর্দিকটা এরকম সিঁড়ি করে সুন্দর করে বাধাই করে দিয়েছে, যাতে যারা পর্যটকরা আসবেন বা দর্শনার্থীরা আসবেন তারা যেন এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। এবং চতুর্দিকে এত গাছপালার জন্য এমনিতেই এখানে সুন্দর ছায়া রয়েছে। আগে যখন আসতাম তখন এখানে গণেশের মতো একজন বসে থাকতেন। মানুষ, কিন্তু মুখটা অনেকটা গণেশের মতো। এবার গিয়ে তাকে খুঁজলাম, কোথাও পেলাম না। এই হলো তারাপীঠের সেই মহাশ্মশান, যেই শ্মশানে বসে অনেক সাধক তাদের সিদ্ধি লাভ করেছেন। কথিত আছে, এই শ্মশানে যতক্ষণ না পর্যন্ত কোনো শবদেহ দাহ করা হচ্ছে ততক্ষণ মাকে ভোগ নিবেদন করা হয় না বা হতো না। কিন্তু এখন পাশেই রয়েছে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা। এখন কি নিয়ম হয়েছে তা আমার জানা নেই। এই সমস্ত ছোট ছোট ঘরগুলো এত সুন্দর করে এখন সাজানো হয়েছে। আগে ছোট ছোট বাঁশের চালা দিয়ে ঘুমটি মতন ছিল। যত সাধকরা এখানে থাকতেন তারা অনেক কষ্টে থাকতেন, কিন্তু এটা দেখে আমার বেশ ভালো লাগলো, তাদের থাকার জায়গাগুলো বেশ কিছুটা হলেও উন্নত হয়েছে। এই স্থানে বসে সাধক বামাখ্যাপা তার সিদ্ধি লাভ করেছিলেন। এই দেখুন, এই হলো মহাশ্মশানের ভেতরের রাস্তা। এই রাস্তা আগে দিনের বেলায় মানুষ যেতে পারত না, ভয় পেত। চুরি ডাকাতি অনেক কিছুর ভয়। কেউ কেউ তো বলতেন গা ছমছম করছে। আজকে দেখুন কত মানুষের ভিড় এখানে। বণিক জয় দত্ত এই দ্বারকা নদীর ওপর দিয়ে যাচ্ছিলেন বাণিজ্য করতে, যখন তার ছেলেকে সাপে কামড়ায়, এবং তারপরেই জীবৎকুণ্ড থেকে তার ছেলেকে আবার ফেরত পান। গরমে পুরো নাজেহাল অবস্থা, তবে ভালো মতন পুজো দিতে পেরেছি, এটাই অনেক। ভিড় তো আপনাদের দেখালাম কতটা ভিড়,
চলুন আরও কিছু কিছু জিনিস দেখাই। এই হলো সাধক বামাখ্যাপার সাধনাস্থল। প্রথমে ভিড় ছিল বলে আসিনি, তারপর বেরিয়ে যাওয়ার আগে একবার প্রণাম করে আসলাম। আমার মনে হয় সবাই একবার না একবার তারাপীঠে এসছেন, আর আমার এই ভিডিও তাদের জন্য যারা কখনো তারাপীঠে আসেননি। আর হ্যাঁ, এখানে আসলে কিন্তু এখানকার ব্রেকফাস্ট এবং ল্যাংচা মিস করবেন না। বেশ খানিকটা এই গরমের মধ্যে ঘুরে ক্লান্ত হয়ে গেছি। এবার খানিকক্ষণ রেস্ট নিতে হবে, কারণ এরপর হোটেলে পৌঁছে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ব। আমার ট্রেন আছে সন্ধেবেলা 7টায়। প্রায় অনেক দিন পর 1.5 দিনের জন্য তারাপীঠ আসা সত্যি সার্থক। আবার মা কবে ডাকবে জানি না। আজ থেকে আবার দিন গোনা, শুধু মায়ের ডাকের অপেক্ষা।